চান্দিনা রেজাউল আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা নিশ্চয়ই ভালো আছো। সিয়াম সাধনার মাস, সবে কদর চলে গেল। ধর্মীয় ভাব গাম্ভীর্যে তোমরা লেখাপড়া করছো। এর মধ্যেই করোনার প্রভাবও চলছে, স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিশ্চয়ই চলছ। এর মধ্যে অনলাইন ক্লাসও চলছে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশনায় মাননীয় সরকারের সুনির্দিষ্ট যে বিধান মোতাবেক আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার 11 নম্বর শিখনফল আলোচনা করেছিলাম। ওখানে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য এক্স রশ্মি বা এক্স রে কীভাবে উৎপত্তি হয় এবং আমরা আলোচনা করেছি। এক্স রের ধর্ম, ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে আমরা আলোচনা করেছি। আজকে যে শিখন ফলটা নিয়ে আলোচনা করব, এটা একটা গুরুত্বপূর্ণ শিখন ফল। আমরা দেখেছি এক্স রশ্মি উৎপাদনে কি হচ্ছে, মানে উৎপাদনটা কি ছিল, যে ধাতব পদার্থের উপর দ্রুত বেগে ইলেকট্রন যখন আঘাত করে এবং ওখানে কাঁচ নলে বায়ুমণ্ডলের চাপ, বায়ুর চাপ যখন খুব কম হয়, নিম্নচাপে অতিরিক্ত যখন বিভব পার্থক্য প্রয়োগ করি 30,000 থেকে 40,000 ভোল্ট অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে, তখন আমরা দেখেছি যে ধাতব পদার্থ থেকে এক ধরনের রশ্মি, উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক ধরনের রশ্মি বেরিয়েছিল, যাকে আমরা বলেছিলাম এক্স রশ্মি। এর উল্টো প্রক্রিয়াটা কি হবে? অর্থাৎ যদি ধাতব পদার্থকে আমরা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এরকম তাড়িৎচুম্বকীয় বিকিরণ, মানে এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, এগুলো যদি প্রয়োগ করি, তখন বিষয়টা কি হবে? এটাই হচ্ছে আজকের শিখন ফল বা পাঠের বিষয়। তাহলে আজকের পাঠের বিষয় হবে আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যায় আইনস্টাইনের সমীকরণ। আমরা আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করব। ব্যাখ্যায় আইনস্টাইনের সমীকরণ আমরা ব্যবহার করব। তোমরা জানো আলবার্ট আইনস্টাইন, আমরা এই অধ্যায়ে আমরা আলবার্ট আইনস্টাইন সম্পর্কে বলেছিলাম, যিনি আধুনিক পদার্থবিজ্ঞানের রূপকার এবং যার E=mc² নিয়ে আমরা কথা বলেছি। আইনস্টাইন কিন্তু E=mc² জন্য নোবেল পুরস্কার পান নাই। উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু আজকের যে শিখন ফল ঠিক এইটার জন্য, অর্থাৎ আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যায় আইনস্টাইন কোয়ান্টাম ধারণা প্রয়োগ করেছিলেন। আমরা ধাপে ধাপে ওইদিকে আসবো। তাহলে আলবার্ট আইনস্টাইন আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করবার জন্য কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সাহায্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। যার জন্য এখানে আইনস্টাইনের সমীকরণ আমরা ব্যবহার করব। তাহলে আলোক তড়িৎক্রিয়া কি? আলোক ইংরেজি হচ্ছে ফটো, তড়িৎ ইলেকট্রিক। আলোক তড়িৎক্রিয়াকে ইংরেজিতে বলা হয় ফটো তড়িৎক্রিয়া। ফটো ইলেকট্রিক ক্রিয়া, আলোক তড়িৎক্রিয়া। অর্থাৎ এই পরীক্ষাটা করেছিলেন কিন্তু 1873 সালে ডব্লিউ স্মিথ। 1873 সালে উনি পরীক্ষাটা করেছিলেন। উনি দেখেছেন যে যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্কের তাড়িৎচুম্বকীয় বিকিরণ, যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্কের মানে আমরা অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, তাড়িৎচুম্বকীয় বিকিরণ বা বর্ণালী নিয়ে আমরা পড়েছি। এই বিকিরণ যখন ধাতব পদার্থের উপর আঘাত করে, তখন আমরা ধাতব পদার্থ থেকে দেখব যে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ফেলছি আমরা
ধাতব পদার্থের উপর যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক মানে এখানে যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বলতে আমরা অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, এই রশ্মিগুলো যখন আপতিত হয় তখন আমরা দেখবো ধাতব পদার্থ থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। আর আমরা জানি ইলেকট্রনের প্রবাহই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তাড়িৎচুম্বকীয় বিকিরণ বা অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি এরা যখন ধাতব পদার্থের উপর আপতিত হয়, ধাতব পদার্থ থেকে ইলেকট্রন নির্গত হয়। তাহলে উচ্চ কম্পাঙ্ক তাড়িৎচুম্বকীয় বিকিরণের প্রভাবে ধাতব পদার্থ থেকে ইলেকট্রন নির্গমনের এই প্রক্রিয়াটিকে বলা হবে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। আলোকের প্রভাবে ধাতব পদার্থ থেকে ইলেকট্রন নির্গমনের প্রক্রিয়াটিকে বলছি আমরা আলোক তড়িৎ ক্রিয়া। এবং নিঃসৃত ইলেকট্রনকে বলা হবে ফটো ইলেকট্রন। এই শব্দগুলো তোমরা মনে রাখো। নিঃসৃত ইলেকট্রনকে বলা হবে ফটো ইলেকট্রন, তড়িৎকে বলা হবে ফটো তড়িৎ, এখন কেমন ধাতব পদার্থ কেমন হতে হবে? যদি অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি প্রয়োগ করা হয় তাহলে আমরা দেখব যে কোনো ধাতব পদার্থ থেকে কিন্তু ইলেকট্রন নির্গমন হবে। কিন্তু আমরা যদি দৃশ্যমান আলোক ফেলি সেক্ষেত্রে ক্ষার ধাতু অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম এইসব ধাতব পদার্থের উপর যখন আমরা দেখব সাধারণ আলোক রশ্মি পড়বে তখন ইলেকট্রন নির্গমন হবে। মনে রাখবার বিষয়, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি যে কোনো ধাতব পদার্থের উপর আপতিত হলে কিন্তু ইলেকট্রন নির্গমন হবে। কিন্তু দৃশ্যমান আলোকের জন্য সেটা ক্ষার ধাতু হতে হবে, সোডিয়াম, পটাশিয়াম এই ক্ষার ধাতুগুলো হতে হবে। এই পর্যায় সারণীর অনিয়ম মৌলগুলো হতে হবে, মনে রাখবে কিন্তু, তাহলে ইলেকট্রন নির্গমন হবে। এই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার প্রারম্ভিক বা একদম সূচনার যে ধারণা। আমরা আলোক তড়িৎ প্রক্রিয়ার পরীক্ষাটাতে যাব। আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শনের পরীক্ষা কিভাবে করব? আমরা একটা কোয়ার্টজ নল মানে কাচের নল নেব। এর দু প্রান্তে একই আকৃতি, একটাকে অ্যানোড বলবো, একটা ক্যাথোড বলবো। দুইটা ধাতব পাত আমরা নিলাম, একটা অ্যানোড একটা ক্যাথোড। অ্যানোডকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করি আমরা। অবশ্যই এখানে এর আগে আমরা একটা পরিবর্তনশীল রোধ দিয়ে নিই। পরিবর্তনশীল রোধ ব্যাটারি দিয়ে চাবি থাকবে। তড়িৎ প্রবাহ মাপবার জন্য এখানে মিলিঅ্যামিটার আমরা ব্যবহার করব শ্রেণীতে। গ্যালভানোমিটারও ব্যবহার করা যায় এবং সমান্তরাল সমবায়ে এর সাথে একটা ভোল্টমিটার আমরা যুক্ত করে দিই। এই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শনের যে পরীক্ষাটা। এর মধ্যে এই উপাদানগুলো থাকবে। ভোল্টমিটার, আমরা বিভব পার্থক্য মাপবো। আমরা দেখছি সজ্জার মধ্যে পরিবর্তনশীল রোধ, ব্যাটারি, চাবি এবং মিলিঅ্যামিটারকে আমরা শ্রেণীতে যুক্ত করেছি, ভোল্টমিটারকে আমরা সমান্তরালে যুক্ত করেছি। অ্যানোড এবং ক্যাথোড একই পদার্থে তৈরি হয়। বিজ্ঞানী হার্ট যখন পরীক্ষাটা করেছিলেন তখন উনি দস্তার বাদ দিয়ে পরীক্ষাটা করেছিলেন। কি হয় বিষয়টা দেখো। এখন অ্যানোডের উপর যদি আমরা উচ্চ কম্পাঙ্কের বিকিরণ, মানে ধরো এক্স রশ্মি আমরা ফেললাম বা অতিবেগুনি রশ্মি ফেললে আমরা দেখব
এখান থেকে ইলেকট্রন নির্গমন হবে। ইলেকট্রন যখন এখানে পৌঁছবে তখন তড়িৎ প্রবাহ শুরু হবে। আমরা মিলি এমিটার দিয়ে তার প্রভাব কতটা হয়েছে মাপতে পারবো, ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য মাপতে পারবো। এবং এখানে একটা যে সার্কিট বা বর্তনী, এখানে আমরা বাইরে থেকে প্রয়োগ করেছি বিভব পার্থক্য। বিভব পার্থক্য বাইরে থেকে আমরা প্রয়োগ করব। এর মানটা আমরা ইচ্ছে করি পরিবর্তন করতে, প্রয়োজন মতো আমরা পরিবর্তন করতে পারবো। আমরা আগেই বলেছিলাম এক শস্য উৎপাদন এবং আলোক তড়িৎ ক্রিয়া দুটো কিন্তু একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া, আমাদের মনে রাখতে হবে। তাহলে একশোশি যখন ধাতব পদার্থের উপর পড়েছে তখন ইলেকট্রন নির্গমন হয়েছে। এবং যদি আমরা এই যে বিভব পার্থক্যের মানটা এবং ক্যাথোডের বিভব পার্থক্যের মানটা আমরা বাড়াতে থাকলে আমরা দেখবো এখানে তড়িৎ প্রবাহ আমরা বেশি পাবো। প্রথম ধাপটা পর্যায়ে আমরা কি করলাম, ভি এর মানটা আস্তে আস্তে করে বাড়ালাম, প্রয়োগকৃত বিভব ভি এর মানটা আমরা বাড়ালাম। বাড়ালে দেখবো যে তড়িৎ প্রবাহের মানটা বাড়বে, অনেকখানি বাড়বে। বেড়ে বেড়ে একটা পর্যায়ে বিভবের মান বিভব পার্থক্যের মান বাড়ালে পর্যায়ে একটা পর্যায়ে দেখবো যে আই এর মানটা সম্পৃক্ত হবে, সম্পৃক্ত প্রবাহ হয়ে যাবে। এটাকে আমরা আইডি বলছি। অর্থাৎ বিভব পার্থক্যের মান আর বাড়ালে পরেও দেখবো যে তড়িৎ প্রবাহ বাড়ছে না, অর্থাৎ তড়িৎ প্রবাহ সম্পৃক্ত মানে পৌঁছে, সর্বোচ্চ মান সর্বোচ্চ সম্পৃক্ত মানে পৌঁছে গেছে। পর্যায় দুই যে কাজটা করবো আমরা, উল্টা সার্কিট দেবো। এবার একে আমরা ঋণ বিভবে, একে আমরা ঋণ বিভবে এবং সি কে আমরা ক্যাথোডকে আমরা ধন বিভবে যুক্ত করব। উল্টা কাজটা করব। করলে কি হবে, এখানে এক্স-রে পড়ার উপর ইলেকট্রন মুক্ত হবে, নেগেটিভ ভোল্টেজ এখানে আছে, যার জন্য ইলেকট্রন কিন্তু প্রথম কিন্তু ছিল অ্যানোড নেগেটিভ, ক্যাথোড পজিটিভ। পরের কাজটা অ্যানোড পজিটিভ, ক্যাথোড এই যে ভিটা অ্যানোড যখন নেগেটিভ ছিল, প্রথম প্রশ্ন ছিল এরকম, অ্যানোড নেগেটিভ ক্যাথোড পজিটিভ, এরকম বিষয় ছিল। তাহলে পর্যায়ে কি ভি বাড়িয়েছিলাম, অ্যানোড ছিল নেগেটিভ, ক্যাথোড ছিল পজিটিভ, যার জন্য এখান থেকে এক্স-রে পড়ার সাথে সাথে ইলেকট্রন বেরিয়েছে। এবং ইলেকট্রন বেরোবার কারণে আমরা দেখবো যে বিভব পার্থক্য বেড়েছে, তড়িৎ প্রবাহ বেড়েছে, বেড়ে বেড়ে সর্বোচ্চ সম্পৃক্ত প্রবাহ আইনোড হয়ে গিয়েছে। তারপরের কাজটা আমরা বললাম, অ্যানোডকে দিলাম এবার ওটা পজিটিভ করে, ক্যাথোডকে দিলাম আমরা নেগেটিভ করে। কি অবস্থা হবে, এখান থেকে ইলেকট্রন তো বেরোচ্ছে ঠিক আছে, কিন্তু ইলেকট্রন তাহলে কানেকশনটা কি হয়ে গেল, এখানে কিন্তু ইলেকট্রন বেরোলো, কিন্তু উল্টা কানেকশন দিলাম, পজিটিভ দিলাম এখানে, নেগেটিভ দিলাম এখানে, উল্টা কাজটা। তাহলে পজিটিভ যখন এখানে দিয়েছি আমরা, অর্থাৎ অ্যানোডের কানেকশন ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে দিয়েছি, যে ইলেকট্রন এখান থেকে বেরিয়েছিল এটা অ্যানোড দ্বারা আকর্ষিত হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ প্রান্ত দ্বারা আকর্ষিত হয়ে যাবে। আমরা দেখব এই যে উল্টা বিভব পার্থক্য ভি আমরা দিচ্ছি, এই কারণে কোনো না কোনো বিভব পার্থক্যের জন্য আমরা দেখব যে এখান থেকে নির্গমন নিঃসরিত হওয়া ইলেকট্রন আর ক্যাথোডে পৌঁছতে পারবে না। তাইলে অ্যানোডের যে ধনাত্মক বিভবের জন্য ক্যাথোডে ইলেকট্রন পৌঁছতে পারে না, তার একটা নাম আছে, তাকে বলে নিবৃত্তি বিভব। এটাকে বলে স্টপিং পটেনশিয়াল বা রিটার্ডেড পটেনশিয়াল, রিটার্ডেড পটেনশিয়াল। এই পটেনশিয়াল আরেকটা নাম কিন্তু মন্দনক বিভব বলে। মন্দনক বিভব মানে অর্থাৎ বিভব পার্থক্য যেভাবে ছিল, প্রথমেই আমরা উল্টো কানেকশন, ব্যাটারির উল্টো কানেকশন দেওয়ার কারণে কিন্তু তড়িৎ প্রবাহের মানটা কমে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। মন্দনক মানে কমিয়ে দিচ্ছে,
এই অর্থে এটাকে মন্দনক বিভব পার্থক্য বলবো। এবং মন্দনক বিভব পার্থক্যের সর্বোচ্চ মানকেই কিন্তু আমরা নিবৃত্তি বিভব বলবো। একে আমরা ভি নট বা ভি জিরো দ্বারা প্রকাশ করব। তাহলে দ্বিতীয় পর্যায়টা হলো অ্যানোডকে যখন ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং ক্যাথোডকে যখন আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করব, তখন আমরা দেখব বিভব পার্থক্যের মান বাড়লে তড়িৎ প্রবাহের মান কমছে। কোনো না কোনো বিভব পার্থক্যের কারণে আমরা দেখব অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আর কোনো তড়িৎ ইলেকট্রন যেতে পারছে না, অর্থাৎ তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল। তাহলে এইখানে যে বিভব উল্টো বিভব পার্থক্য প্রয়োগ করার কারণে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল, সেই বিভব পার্থক্যকে বলছি আমরা নিবৃত্তি বিভব। এবং ইলেকট্রনের চার্জ যদি ই হয়, নিবৃত্তি বিভব যদি ভি জিরো হয় এবং ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি যদি কে ম্যাক্স হয়, আমরা লিখব কে ম্যাক্স সমান হচ্ছে ই ভি নট। এবং কে ম্যাক্স সমান আমরা বলতে পারবো হাফ এম ভি ম্যাক্স স্কয়ার ইজ ইকুয়াল টু ই ভি নট। এখান থেকে কিন্তু আমরা ভি ম্যাক্স এর মান বের করতে পারি। অর্থাৎ নির্গত ইলেকট্রনের সর্বাধিক বেগের মান আমরা বের করতে পারি, গতিশক্তি বের করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা দেখব এই যে নিবৃত্তি বিভবটা কিন্তু কম্পাঙ্কের উপর অনেকখানি নির্ভর করছে। নিবৃত্তি বিভব আমরা যদি প্লটটাও করি, কম্পাঙ্কের সাথে নিবৃত্তি বিভব ই ভি নট যদি আমরা প্লট করি, আমরা দেখব প্লটটা ঠিক এরকম হবে। আমরা সামনে গিয়ে সূত্রে এই কথাগুলো বলবো। এখানে এফ জিরো সূচন কম্পাঙ্ক বলে আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। তাহলে প্রথম পর্যায়টাই ছিল এ ছিল ব্যাটারির নেগেটিভ প্রান্ত, সি ছিল ব্যাটারির পজিটিভ প্রান্ত। তারপরে আমরা উল্টা কাজটা করলাম, এ রে ব্যাটারির পজিটিভ প্রান্ত দ্বিতীয় পর্যায়, সি রে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম, আমরা নিবৃত্তি বিভবটা পেয়ে গেলাম। আমাদের মনে রাখতে হবে। তারপরে কাজটা আমরা কিন্তু আবার আগের পজিশনটায় চলে যাচ্ছি। এ কে ব্যাটারির নেগেটিভ বি কে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে আমরা যুক্ত করছি। আবার একই বিষয় পর্যায় 3, এ কে ব্যাটারির নেগেটিভ এবং সি কে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে আমরা যুক্ত করছি। এইখানে আমরা লক্ষ্য করব আরেকটা বিষয়। কি বিষয় লক্ষ্য করব আমরা লক্ষ্য করব যে কম্পাঙ্কের মান যখন স্থির থাকে, তখন আমরা দেখব যে তীব্রতা, আলোক প্রবাহের যে তীব্রতা, আলোকের তীব্রতা আমরা যতই বাড়াই, দেখব এই নিবৃত্তি বিভবের মানটা কিন্তু একই থাকছে। এক যখন স্থির, তখন আলোকের তীব্রতা যতই বাড়ে না কেন, যে নিবৃত্তি বিভবের মান একই থাকছে। এই বিষয়টা আমরা দেখব। কিন্তু নিবৃত্তি বিভবটা এরকম থাকবে। আর 4 নম্বর পর্যায়ে আমরা দেখব, তখন আমরা এফ কে পরিবর্তন করব। আমরা দেখব আলোকের তীব্রতা আমরা স্থির রাখবো। স্থির রেখে আমরা দেখব যে কম্পাঙ্ক যখন পরিবর্তন করছি, কম্পাঙ্ক পরিবর্তন করলে আমরা দেখব এই যে গতিশক্তিটা, এটা গতিশক্তির মানটা অনেকখানি বেড়ে যাবে। নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি অনেকখানি বেড়ে যাবে। এবং এইটুকু আমাদের মনে রাখতে হবে। তাহলে 4টা পর্যায়ে আমরা করলাম। প্রথম দেখো 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, 3টার ক্ষেত্রে কিন্তু অ্যানোডকে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, ক্যাথোডকে ব্যাটারির পজিটিভ প্রান্ত। কেবল পর্যায় 2তে আমরা উল্টা কানেকশন করেছিলাম। তাহলে আমরা যে ঘটনাগুলো দেখেছি, এইগুলো কি আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য বলবো আমরা। অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া থেকে আমরা যা পেয়েছি, এটাকে বলবো আমরা আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য।
5টা বৈশিষ্ট্য বলা হয়, তোমাদের অবজেক্টিভ রিজাল্ট এটা মনে রাখতে হবে। এক হচ্ছে আলোক তড়িৎক্রিয়া যে ঘটনাটা, আলোক তড়িৎক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা। মানে কি, ধাতব পদার্থের উপর আলোক রশ্মি পড়লো, সাথে সাথেই কিন্তু ইলেকট্রন মুক্ত হয়ে যাবে, কোনো কাল বিলম্বন থাকবে না। 10⁻⁹ সেকেন্ড মানে ন্যানো সেকেন্ড বলবো, এর মধ্যেই ঘটনাটা ঘটবে। ধাতব পদার্থের উপর আলোক রশ্মি পড়লো আর সাথে সাথে ইলেকট্রন মুক্ত হয়ে যাবে, কোনো কাল বিলম্বন হবে না। 2 নম্বরটা, আপতিত আলোকের আমরা বলবো তীব্রতা, সর্বোচ্চ তীব্রতা, সর্বোচ্চ গতিশক্তি। মিশ্রিত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আমরা দেখব কম্পাঙ্কের সমানুপাতিক, মানে আপতিত আলোকের কম্পাঙ্কের সমানুপাতিক। এটা কিন্তু আলোক তীব্রতার উপর নির্ভর করে না। উপর নির্ভরশীল নয়। সর্বোচ্চ গতিশক্তি কম্পাঙ্কের সমানুপাতিক, তীব্রতার উপর নির্ভরশীল নয়। 3 নম্বর, কম্পাঙ্ক যখন স্থির, কম্পাঙ্ক যখন স্থির থাকবে, স্থির থাকলে পটতড়িৎ প্রবাহ, পটতড়িৎ প্রবাহ আলোকের তীব্রতার সমানুপাতিক। 3 নম্বর বৈশিষ্ট্য এটা। 4 নম্বর বৈশিষ্ট্য, কম্পাঙ্ক ও তীব্রতা, তাকে প্রাবল্য বলি, এটা স্থির থাকলে আমরা মন্দনক বিভব বলছিলাম যে বন্ধনক বিভব পার্থক্য বাড়লে পটতড়িৎ প্রবাহ কমে। এখানে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। এই দুটো জিনিস যখন স্থির থাকে তখন মন্দনক বিভব পার্থক্য বাড়লে পটতড়িৎ প্রবাহ কমে, এবং মন্দনক তড়িৎ প্রবাহ যখন বেড়ে বেড়ে নিবৃত্তি বিভব হয়ে যায়, নিবৃত্তি বিভব, এই মন্দনক বিভব যখন নিবৃত্তি বিভব হয়ে যায়, নিবৃত্তি বিভবের সমান হলে তড়িৎ প্রবাহ এর মান 0 হয়ে যাবে। আর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, প্রতিটা ধাতব পদার্থের জন্য আলোক তীব্রতা যদি স্থির থাকে, প্রতিটা ধাতব পদার্থের জন্য একটা সর্বনিম্ন কম্পাঙ্ক আছে, আমি এঁকেছিলাম সর্বনিম্ন কম্পাঙ্ক আছে এফ আর ই ভি নট। যে কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কের আলোক রশ্মি ধাতব পদার্থের উপর আপতিত হলে ধাতব পদার্থ থেকে ইলেকট্রন নির্গমন হবে না, তাকে বলবো। অর্থাৎ প্রতিটা ধাতুর বেলায়, ধাতব পদার্থের বেলায় একটি সর্বনিম্ন কম্পাঙ্ক আছে, কিসের জন্য? ইলেকট্রন নির্গমনের জন্য। এই কম্পাঙ্কটাকে বলবো আমরা সূচন কম্পাঙ্ক বা প্রারম্ভিক কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক বলি। এই 5টা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। যে প্রথমটা হচ্ছে আলোক তড়িৎক্রিয়া একটা তাৎক্ষণিক ঘটনা, আর শেষটা সূচন কম্পাঙ্ক তোমাদের মনে থাকবে সর্বনিম্ন কম্পাঙ্ক। যেমন ধাতব পদার্থের উপর যদি ধরো রেডিও তরঙ্গ পড়ে, তাহলে ইলেকট্রন নির্গমন হবে না। আমরা দৃশ্যমান আলো পর্যন্ত আসছি, অবলোহিত আলোক রশ্মি পড়লেও কিন্তু ইলেকট্রন নির্গমন হবে না। এইটা মনে রাখে, এই দুটো মনে রাখাটা সহজ। আর 2 নম্বরটা হচ্ছে গতিশক্তিটা বা ব্যাগটা সর্বোচ্চ ব্যাগটা কম্পাঙ্কের সমানুপাতিক হবে। পাশাপাশি এই দুইটা বুঝে আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে চিরায়ত তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হবে, কোয়ান্টাম তত্ত্ব সফল হবে। এবং কোয়ান্টাম তত্ত্ব দিয়ে আমরা আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করব
যেটা আমাদের আজকের শিখন ফলটা ছিল, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ ছিল। এবং কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা বলেছি, এর আগেও দেখেছি আমরা যে ধাতব তত্ত্ব থেকে যেমন আমরা বলছি যে আলোকের নির্গমন গুচ্ছ বা প্যাকেট আকারে বেরোয়, ওখান থেকে আমরা বলেছিলাম প্লাঙ্কের ধারণাতে ই সমান এইচ এফ বা ই প্রমাণু সমানুপাতিক এফ বা ই সমান এইচ এফ আমরা বলেছিলাম। আলোক তত্ত্বের ব্যাখ্যা বলা হলো যে ধাতব পদার্থের উপর যখন তাড়িৎচুম্বকীয় বিকিরণ পড়ছে, এর শক্তি যদি ই হয়, ই রে আমরা বলতে পারি এইচ এফ। এটা হচ্ছে আপতিত আলোকের কম্পাঙ্ক। ধাতব পদার্থের যখন আলোক রশ্মি পড়ে, তার একটা অংশ ব্যয় হবে ধাতব পদার্থ থেকে ইলেকট্রন নির্গমনে, এবং তার অতিরিক্ত যদি কোনো শক্তি থেকে থাকে, এইটা ইলেকট্রনকে গতিশক্তি প্রদান করবে। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া আমরা দেখেছি যে ধাতব পদার্থের উপর আলোক রশ্মি যখন আপতিত হয়, ধাতব পদার্থের উপর যখন তাড়িৎচুম্বকীয় বিকিরণ, যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্কের তাড়িৎচুম্বকীয় বিকিরণ আপতিত হয়, তখন আমরা দেখছি ইলেকট্রন নির্গমন হয়। বিষয়টা কেমন? ধরো সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে এটা, এখানে একটা ইলেকট্রন আছে। যখন ধাতব পদার্থের উপর এইচ এফ আপতিত হলো, তাহলে একটা অংশ ব্যয় হবে ধাতব পদার্থ থেকে ইলেকট্রনকে বন্ধন মুক্তি করতে, যাকে আমরা বন্ধন শক্তি বলি, বাইন্ডিং এনার্জি। তাহলে একটা অংশ ব্যয় হবে ধাতব পদার্থ থেকে ইলেকট্রন মুক্ত করতে, যাকে আমরা এইচ এফ জিরো বলছি। এটা কিন্তু আপতিত ফোটনের শক্তি বা আপতিত আলোকের শক্তি। তার একটা অংশ ব্যয় হবে ধাতব পদার্থ থেকে ইলেকট্রন মুক্ত করতে, একে বলা হবে কার্যাপেক্ষক। এটা প্রতিটা ধাতব পদার্থের জন্য সুনির্দিষ্ট। এফ জিরো সূচন কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। কার্যাপেক্ষক, একে এইচ এফ জিরো বলা হয়, কখনো কখনো এটাকে বলা হয় অর্থাৎ এইচ এফ জিরো সমান ডব্লিউ, কখনো এটাকে ফাই বলা হয়। তিনটা নোটেশন দিয়ে প্রকাশ করা হয়। এবং এর একক কিন্তু, এর প্রচলিত একক কিন্তু ইলেকট্রন ভোল্ট একক। আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻19 জুল। প্রচলিত একক ইলেকট্রন ভোল্ট, কার্যাপেক্ষক। এটা আমাদের মনে রাখতে হবে, প্রতিটা পদার্থের ক্ষেত্রে এর মান সুনির্দিষ্ট। তাহলে ইলেকট্রনকে মুক্ত করতে তার বন্ধন শক্তির সমপরিমাণ শক্তিটাকে বলছে কার্যাপেক্ষক। তাহলে যে ফোটন আপতিত হলো, তার একটা অংশ ব্যয় হবে ধাতব পদার্থ থেকে ইলেকট্রন মুক্ত করতে, এরপরে যদি কোনো শক্তি থেকে থাকে, সেটা ইলেকট্রনকে গতিশক্তি প্রদান করবে। যার জন্য এই সমীকরণটাকে আমরা লিখতে পারবো এসি বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে এসি বাই ল্যামডা জিরো বলবো। সর্বনিম্ন নয়, এটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। আর এম এক্স আমরা বলতে পারি হাফ এম ভি ম্যাক্স। এটাকে কিন্তু আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ বলা হয়। এই দুটো সমীকরণের যে কোনোটাকে কিন্তু আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ বলা হয়। এর সাহায্যে কিন্তু আমরা ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দিতে পারবো। অর্থাৎ ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যায় কোয়ান্টাম তত্ত্ব সফল হবে, কিরারের তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হবে। আমরা আজকের লেকচারের প্রায় শেষ জায়গাটা চলে আসছি। আমরা আলোক তড়িৎ ক্রিয়া কি বলেছি, আলোক তড়িৎ ক্রিয়া উৎপাদনের আলোক তড়িৎ ক্রিয়ার যে প্রদর্শনের পরীক্ষাটা, সেটাও আমরা বর্ণনা করলাম। এবং এখানে চারটা ক্ষেত্র আমরা দেখেছি। অ্যানোড এবং ক্যাথোডকে ব্যাটারির সাথে যুক্ত করলে চারটা পর্যায়ে কিভাবে ঘটনাগুলো ঘটছে আমরা বর্ণনা করেছি। এবং তার বৈশিষ্ট্য, আলোক তড়িৎ ক্রিয়ার যে বৈশিষ্ট্য, তাও কিন্তু এর আঙ্গিকে আমরা দিয়েছি। এবার আমরা একটা গাণিতিক সমস্যা নেব। বিশ্ব অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটি ধাতব পৃষ্ঠে আপতিত হলে মিশ্রিত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত?
2400 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলোক একটি ধাতব পৃষ্ঠে আপতিত হলে নিশ্চিত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করো। কার্য অপেক্ষক দেয়া আছে 2.3 ইলেকট্রন ভোল্ট দেয়া আছে। এর কি কি দেয়া আছে দেখো। নিশ্চিত আপতিত আলোকের তরঙ্গদৈর্ঘ্য বা ফোটনের তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্ডা দেয়া আছে 2400 অ্যাংস্ট্রম। আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10 ইনভার্স 10 মিটার। সর্বোচ্চ গতিশক্তি আমাদের বের করতে হবে। আরো দেয়া আছে কার্যাপেক্ষক ফাই সমান হচ্ছে 2.3 ইলেকট্রন ভোল্ট। আমাদের একটা এমকেএস নিতে হবে 1.6 ইনটু 10 ইনভার্স 19 জুল। তারপর সর্বোচ্চ গতিশক্তি kmax ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা জানবো ইলেকট্রনের চার্জ E সমান হচ্ছে 1.6 ইনটু 10 ইনভার্স 19 কলম। তারপর আলোকের বেগ c সমান হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবক h সমান 6.63 ইনটু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আমরা জানি hf সমান হচ্ছে 5 প্লাস kmax বা kmax সমান হচ্ছে hf minus 5। আমরা hf কে hc বাই lambda বলি minus 5। 6.63 into 10 inverse 34 into 3 into 10 to the power 8। lambda মান আমরা দেখেছি 2400 into 10 to the power minus 10 আর minus 5 এর মান হচ্ছে 2.3 into 1.6 into 10 inverse 19। একক হয়ে যাবে জুল। এটা ক্যালকুলেট করে আমরা ইজিলি দেখব 4.6 into 10 inverse 19 জুল। এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্ট করতে চাই 4.6 into 10 to the power minus 19 1.6 into 10 inverse 19, তাহলে ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে 2.88 ইলেকট্রন ভোল্ট। এটা গাণিতিক সমস্যা আমরা দেখলাম। এরকম অসংখ্য গাণিতিক সমস্যা আছে আলোকিত ক্রিয়ার। তোমরা বিভিন্ন টেক্সট লক্ষ্য করলে দেখবে যে বিভিন্ন গাণিতিক সমস্যা আছে। তোমাদের জন্য SW থাকবে, SW থাকবে শাহজাহান তপনের বইয়ের 14 থেকে 21 নম্বর গাণিতিক সমস্যা। তোমরা গাণিতিক সমস্যাগুলো প্রতিটাই ভালোভাবে করবে। দেখবে যে এই সূত্র দিয়েই আমরা বারবার করে ফেলতে পারি। যেমন ধরো ভাই আমরা দেখলাম HF 0 HC বাই ল্যামডা 0, এই বিষয়টা যদি আমরা দেখে নিই তাহলে গাণিতিক সমস্যাগুলো আমরা ভালো করে বলতে পারবো। তাহলে আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 8ম অধ্যায়ের 12 নম্বর শিক্ষণফল আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা আলোচনা করেছি। আইনস্টাইন এটার ব্যাখ্যা দিয়েছেন, চিরায়ত তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা দিতে পারেনি। এবং গত ক্লাসে আমরা এক্স রে উৎপাদন করেছি। আমি প্রথমেই বলেছিলাম এক্স রে উৎপাদন এবং আলোক তড়িৎ ক্রিয়া দুটো কিন্তু বিপরীত প্রক্রিয়া, এবং আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার উৎপাদন প্রক্রিয়াটা প্রদর্শনের পরীক্ষাটা আমরা দেখেছি। তারপরে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য আলোচনা করেছি এবং দুটো জিনিস আমরা বলেছি যে এটা ব্যাখ্যা করতে গেলে কোয়ান্টাম তত্ত্ব কিন্তু সফল হয়, চিরায়ত তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হয়। এবং গাণিতিক সমস্যা আমরা এটা করেছি, আরও কিছু গাণিতিক সমস্যা দিয়েছি, তোমরা এগুলো করবে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে। আমরা পরবর্তীতে পরের শিক্ষণ ফলটা আমরা আলোচনা করব। সবাই তোমরা ভালো থেকো।